দর্শক, ২১শে পদক ২০২৬ অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা একটু অনুষ্ঠান স্থলে ঘুরে আসতে চাই। وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ صدق الله العظيم। তেলাওয়াতকৃত সূরা আলে ইমরানের ১০৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎ কর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফল কাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী সমীর কুমার বিশ্বাস। Now the Holy Gita will be recited by Sri Shomir Kumar Bishas. সকলকে নমস্কার। ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 38 শ্লোকঃ। শ্রী ভগবানুবাচ ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধৌ কালেনাত্মনি বিন্দতি। শ্রী ভগবান বললেন, অর্জুনকে লক্ষ্য করে জগৎজীবের কল্যাণার্থে জানাচ্ছেন যে এহ জগতে জ্ঞানের মতো পবিত্র বস্তু আর কিছুই নেই। জ্ঞানযুক্ত যোগী যথাকালে সেই পরমাত্মার জ্ঞান প্রাপ্ত করেই আবার ঈশ্বরেই লয় প্রাপ্ত হন। ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় লাভ করুক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখ ভাগী না হয়। ওম। দর্শক, ২১শে পদক ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যুক্ত ছিলাম সেই অনুষ্ঠানে। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। ২০২৩ সালের ৩০ নভেম্বর এ মামলার রায় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এতে ৭ জনকে মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। ৭ আসামির মধ্যে খান আকরাম হোসেন, শেখ মোহাম্মদ উকিল উদ্দিন, মোহাম্মদ মকবুল মোল্লা কারাবন্দী থাকলেও বাকিরা পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা সহ মোট ৭টি অভিযোগ আনে প্রসিকিউশন। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দর্শক, এই মামলার রায়ের বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিল 3-2
এর মধ্যে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। তখন ওটা ছিল না, কিন্তু সেটা আব্দুল কাদের মোল্লার জাজমেন্টে আমাদের তৎকালীন চিফ জাস্টিস হু ওয়াজ অথর জাজ, তার জাজমেন্টে তিনি বলেছিলেন ওইটা যে ওইটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের ওইটা প্রয়োজন হবে না, যে অফেন্সটা আছে সেটা ওইটার আওতায় আসবে। কারণটা আমি ব্যাখ্যা করে বলি আপনাদেরকে। বিষয়টা হচ্ছে 71 সালে রাজাকার বাহিনী যেটা গঠন করা হয়েছিল, আমি মনে করি যে আমি ভবিষ্যতে যদি এরকম কেস হয় আমি এই ব্যাখ্যাটা আমি আদালতের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করব। আমি গতকালকেও আমি বলেছি সেটা, যে এই যে ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের যে প্রসঙ্গটা আনা হয়, 71 সালের মানবতা বিরোধী অপরাধের সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক বা ক্রাইম ছিল। কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল টু অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল অ্যাক্ট ছিল না, ব্যক্তি বিশেষ কোনো অফেন্স না। এটা রাজাকার বাহিনী তখন তারা গঠন করে, তাদের প্রত্যেকটা বাহিনীর সদস্য সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের মতো বা অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মতো ঘটনাগুলো তারা ঘটিয়েছে। সো এখন পার্টিকুলার কোনো এক জায়গায় কোনো রাজাকার বাহিনীর কোনো মেম্বার তারা যদি কোনো কাজ করে, তাহলে এইটা কিন্তু ওই ওয়াইড স্প্রেড বা ওই সিস্টেমেটিক ক্রাইমসেরই একটা অংশ বলে গণ্য হবে। এনিওয়ে, এই প্রসঙ্গটাই গতকালকে তারা প্রসঙ্গটা উঠেছে, যেহেতু ইতোমধ্যে জনাব আজহারুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিল ডিভিশনের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভারঅল না হওয়া পর্যন্ত উই আর বাউন্ড বাই দ্যাট জাজমেন্ট। সো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে, ওই রায়টাকে ফলো করেই হয়তো আমাদের মাননীয় বিচার আজকে অ্যাপিল ডিভিশন হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছেন। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নিই। দর্শক, 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। এই বিষয়ে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর। রামপুরার উলনে একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে 6 বছরের শিশু তাসনিমের মরদেহ উদ্ধার করেছে পরিবার। শিশুটির পরিবার জানায়, তারাবির নামাজ পড়ে বাসার সামনেই খেলাধুলা করছিল তাসনিম, কিন্তু 9টার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পাশের নির্মাণাধীন ভবনের নির্ধারিত লিফটের বেসমেন্টে পানির মধ্যে পাওয়া যায় তাকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তাসনিমের পুরো শরীর বালি দিয়ে মাখানো ছিল আর মুখে ঠাসা ছিল এক গাদা বিস্কুট। এ ঘটনায় শিশুর বাবা মোহাম্মদ লিটন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ বলছেন, সন্দেহভাজন হিসেবে ওই বাসার দারোয়ানকে আটক করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একটা মামলা রুজু হচ্ছে, আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। একটা সন্দিগ্ধ একজনকে, যে দারোয়ান ওই নির্মাণাধীন বিল্ডিং, তাকে আটক করা হয়েছে। আমরা যে ভিকটিমকে পেয়েছিলাম, পোস্টমর্টেম শেষে তার পিতা এসে আমাদেরকে এজাহার দিয়েছে এবং মামলাটা রুজু হচ্ছে। 6 দিনেও খোঁজ পাওয়া যায়নি খুলনার ব্যবসায়ী কাজী আব্দুস সোবহানের ছেলে কাজী নিজামুদ্দিন সুজনের। প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে সন্তোষজনক সাড়া না পেয়ে অবশেষে সংবাদ সম্মেলন করে তারা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। বুধবার সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী আব্দুস সোবহান বলেন, গত 21শে ফেব্রুয়ারি পুলিশ লাইন মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেননি সুজন। এ বিষয়ে 22 ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে জিডি করা হলেও এখনও পুলিশের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। দ্রুত নিখোঁজ সুজনকে পরিবারের কাছে ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান তারা। তদন্ত দেওয়া হয়েছে, শুধুমাত্র জুয়েলই নয়, আমাদের থানা থেকে আরও আইটি স্পেশালিস্ট যে অফিসারগুলো আছে, প্রত্যেকটা অফিসারকে তাদের পিছনে লাগানো আছে এই যে নিখোঁজ ব্যক্তি, একে উদ্ধারের জন্য, এবং আমরা নিজেও এর পিছনে আছি, তৎপর আছি। রাজশাহী মহানগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সাব্বির মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইস মিল এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানান, একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মোহাম্মদ
জসন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তারা আরও জানান, সম্প্রতি জসনের মা শিরিন বেগমের কাছ থেকে জমি কিনেছিলেন নিহত সাব্বিরের বাবা শাহিন। এ নিয়ে শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন জসন। মঙ্গলবারও জসন শাহিনকে মারধর করেন। এরপর বুধবারে দুপুরে বাড়ির সামনে একা পেয়ে সাব্বিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। এ সময় সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নতুন পোশাক পরিবর্তন চেয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের পুরনো পোশাকে ফিরে যেতে চাইলে বাড়বে খরচের বোঝা। আর পুলিশের সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকার যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের মতামত, গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করা হয়েছে। সুমন তানভীরের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থান দমনে অতিরিক্ত বল প্রয়োগ করায় পুলিশের ইমেজ সংকটে পড়ে। এ থেকে উত্তরণে বাহিনীটিকে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সুপারিশে গত নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্যরা। সে সময় সব পুলিশের জন্য একই পোশাক চালু করা হয়। বৈষম্য দূর করতেই এই উদ্যোগকে সাধুবাদ জানায় বাহিনীটি। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র 3 মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। পুলিশকে রাত্রে ডিউটি করতে, রাত্রিকালীন পোশাকটি ফেড হয়ে যায়। বিভিন্ন বেসরকারি এবং সরকারি সংস্থার যারা অন্য সংস্থা যারা একই ধরনের পোশাক পরে সরকারের কাছে স্বনির্ভর অনুরোধ জানাচ্ছে যে আমরা জানাচ্ছি আমাদের পুলিশ সার্ভিসের মাধ্যমে যে আমরা পোশাকটি পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীটির মানসিকতায়। শুধু পোশাক বদলালেই পুলিশের আচরণে পরিবর্তন আসবে না। পুলিশের এই উপলব্ধি, এটা আমরা বলি যে বিলম্বিত বোধোদয়। এই বিলম্বিত বোধোদয়ের মধ্য দিয়ে পুলিশ আগের রঙের পোশাকে ফিরবে কি ফিরবে না সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু এতটুকু আমরা বুঝি, এই দুই প্রক্রিয়া অনুসরণ করতে গেলে রাষ্ট্রের একটা বড় অর্থের অপচয় এখানে হয়েছে। এই অপচয় বহন করার মতো আর্থিক সক্ষমতা বা সামর্থ্য রাষ্ট্র হিসাবে আমাদের নেই। পুলিশ বাহিনীর প্রায় 2 লাখের বেশি সদস্যের প্রত্যেকের জন্য 3 সেট করে নতুন পোশাক, বুট, বেল্ট এবং ক্যাপের পেছনে 150 কোটি টাকারও বেশি ব্যয় হয়েছে। সুমন তানভীর, 71, ঢাকা। কক্সবাজারে নবনির্মিত একটি এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের সদস্য সহ অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। অগ্নিকাণ্ডে স্টেশনে পার্ক করা একাধিক যানবাহন পুড়ে গেছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও আতঙ্কে রয়েছে এলাকার লোকজন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। কক্সবাজার শহরের প্রধান পর্যটন জোন কলাতুলি এলাকা থেকে মাত্র 300 মিটার দূরে অবস্থিত কক্সবাজার এলপিজি স্টেশনে বুধবার সন্ধ্যায় হঠাৎ করে গ্যাস লিকেজ শুরু হয়। মুহূর্তের মধ্যেই আশপাশের এলাকা ঘন ধোঁয়া ও গ্যাস আচ্ছন্ন হয়ে পড়ে। গ্যাস ছড়িয়ে পড়ার খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় গ্যাস থেকে আগুনের সৃষ্টি না হলেও পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরে রাত 8:30টার দিকে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটলে স্টেশন জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় 14,000 লিটার গ্যাস সংরক্ষিত ছিল স্টেশনে, যে কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হওয়ায় আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়ে। প্রায় 100 ফিট দূরে ট্রাক স্ট্যান্ড ছিল, ওখানে হয়তো কোনো কারণে আগুনের আবার ছড়িয়ে পড়ে। ওখান থেকেই আগুনটা আবার এদিকে বেড়ে যাওয়ার পর 10টা 5-এর দিকে। এরপর থেকে আমরা এটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন অনেকটা নিয়ন্ত্রণেই আছে গাড়ি। পরে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সহায়তায় ওয়াটার বাউজার যুক্ত হলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য সহ অন্তত 10 জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। একই সঙ্গে স্টেশনে পার্কিং করে রাখা কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায়। আগুনের তাপে আশপাশের কয়েকটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়। প্রধান সড়কের পাশে গ্যাসের স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তাজনিত কারণে কক্সবাজার ঢাকা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ ও সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শীদের অনেকেই এই ঘটনায় ফায়ার সার্ভিস ও স্টেশন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘণ্টাখানেক একটু নিয়ন্ত্রণ আসছিল, নিয়ন্ত্রণ আসার পর দেখলাম ব্রিফিং করতেছে ফায়ার সার্ভিস। পরে দেখলাম যে এখানে হঠাৎ করে 2টা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের সাথে সাথে আগুনটা এখানে চলে আসছে, মেইন রোড ক্রস করে এখানে চলে আসছে। টাঙ্কি থেকে আসছিল, পরবর্তী গিয়ে এটাকে গ্যাস যখন ছাড়া হয়েছে, পরবর্তী পার্শ্ববর্তী ইয়া থেকে ওইটা আগুনটা চলে আসছে। এলাকার লোকজন আরও অভিযোগ করেন, জনবহুল ও পর্যটন প্রধান এলাকায় গ্যাস স্টেশন বসানোই পুরো কক্সবাজার শহরই ঝুঁকির মুখে রয়েছে। এখানে যদি গ্যাস পাম্পটা যদি থাকে, এখন যে অবস্থা হচ্ছে, পরবর্তীতে আরো ভয়াবহ হতে পারে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় পর্যটন জোন, এমন আশঙ্কা সবার। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। চট্টগ্রামের হালি শহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক তথ্য বলছে, রান্নার পর চুলা ভালোভাবে বন্ধ না করায় সারা রাত গ্যাস বের হয়ে জমেছিল। এই একটি অসতর্কতাই ডেকে আনে ভয়াবহ বিস্ফোরণ। এদিকে নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ ও ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে এই ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের হালি শহরের ভয়াবহ গ্যাস বিস্ফোরণের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও আতঙ্ক কাটেনি। আগুনে পুড়ে যাওয়া সেই ভবনে এখনও রয়েছে পোড়া চিহ্ন। গত 23শে ফেব্রুয়ারি ভোরে লাইনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের 9 জন সদস্য। এর মধ্যে 5 জনের মৃত্যু হয়। আমেরিকা প্রবাসীর ওই বাড়িতে 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে, যেখানে একটি গ্যাসের রাইজার থেকে 22টি বাসায় চুলার সংযোগ দেওয়া হয়েছে। এলাকাবাসী বলছেন, সচেতনতার অভাবের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। আমি তো চাকরি করে আছি 7 বছর, এর আগের থেকে চলতে আছে। এখন কত বছর সেটার হিসাব তো আমি দিতে পারবো না। আমি 7 বছর চাকরি করি, আমি আজ পর্যন্ত এইভাবে বিলটা দিচ্ছি। এটা সঠিক তদন্ত হওয়া উচিত, সঠিক কর্তৃপক্ষ দিয়েও তদন্ত হওয়া উচিত। এখানে কি বিস্ফোরক ছিল, গ্যাসের সঙ্গে গ্যাসের দুর্ঘটনা ঘটছে, নাকি অন্য কিছু ছিল, আমরা তো বলতে পারবো না। যারা এইটার সাথে জড়িত তাদেরকে দিয়ে এটা আসলে তদন্ত হওয়া উচিত। নগরবাসী বলছেন, বিভিন্ন এলাকায় অবৈধভাবে টানা গ্যাস লাইন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবও বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এতে সচেতন না হয় বা এতে যদি নজরদারি না করে, তাইলে অহরহর এই ধরনের অবৈধ লাইন বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনাও বৃদ্ধি পাবে। সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডার একটা নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া থাকে, কিন্তু আমাদের কর্তৃপক্ষ এগুলো খেয়াল করে না, যে বছর পর বছর নির্দিষ্ট করে আপনার এই সিলিন্ডারগুলো একই বারবার ইউজ করা হয়, এগুলো যে আপনার রিপেয়ার করতে হয়, এটা খেয়াল না করার অনেক সময় সিলিন্ডার থেকেও আপনার দুর্ঘটনা করতে পারে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, গ্যাস লিকেজের ক্ষেত্রে ছোট অসতর্কতাও বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে। তাই বাসায় ভেন্টিলেশন নিশ্চিত করা এবং নিয়মিত লাইন পরীক্ষা জরুরি। বিদ্যুৎ ওভারলোডিং এর কারণে আইপিএস থেকে বা যে কোনো লিকেজ বা যে কোনো ম্যাচ অথবা কেউ বিড়ি সিগারেট যে কোনো কারণে স্পার্ক হলে তখন 7% থেকে 15% অবস্থান যখন বাতাসে এই ন্যাচারাল গ্যাসটা থাকবে, তখন যে কোনো জায়গাতে একটা স্পার্ক পাইলে সে তখন বিস্ফোরণ ঘটাবে। এই বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা বলেন, রান্নার পর চুলা ও রেগুলেটর সম্পূর্ণ বন্ধ আছে কিনা নিশ্চিত করতে হবে, আর অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানান তিনি। আমরা চেষ্টা করতেছি আমাদের এখনো পর্যন্ত কর্ণফুলী গ্যাসে ইন্ডাস্ট্রিতে তো আমরা জিরো দ্যাট মিনস অবৈধ বিষয় ইন্ডাস্ট্রি কমার্শিয়ালে, ডোমেস্টিক হয়তো একটা দুটো চুলা হয়তো বাড়তে পারে বা কেউ এক্সট্রা করে লাগাতে পারে, আমরা সেটা সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, গ্যাস সংযোগ দেওয়ার পর অনেক ক্ষেত্রেই আর নিয়মিত পর্যবেক্ষণ করা হয় না। প্রতিটি লাইন নির্দিষ্ট সময় পর পরীক্ষা করা বাধ্যতামূলক হওয়া উচিত বলে মনে করেন তারা। এই দুর্ঘটনাগুলির পর আমার মনে হয় আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের এই হ্যাজার্ডাস যে ইউটিলিটিগুলি আছে এগুলিকে যদি নিরাপদ করতে হয়, তাহলে তার লাইফ টাইম মেনটেন্যান্সের বিষয়টা ভাবতে হবে। সচেতনতা, গ্যাস সংযোগের নিয়মিত রক্ষণাবেক্ষণ আর কঠোর নজরদারি পারে হালি শহরের মতো দুর্ঘটনা ঠেকাতে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। দর্শক, 21শে পদক 2026 প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি অনুষ্ঠানে। তিনি 1988 সালে পালাগান শিক্ষা শুরু করেন। তার দল হাওর অঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে লোক সাংস্কৃতিক
ভিত্তিক পালা গান পরিবেশন করেন। উল্লেখযোগ্য পালা গান এবং গানের মধ্যে রয়েছে সাগর। সুদীর্ঘকাল পালা গান পরিবেশনা ও চর্চার মাধ্যমে এই ঐতিহ্যবাহী শিল্প মাধ্যমকে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের সাথে উপস্থাপন করার স্বীকৃতি স্বরূপ ইসলামউদ্দিন পালাকারকে বছরের 21শে পদকে ভূষিত করা হলো। শিল্পকলা ক্ষেত্রে পদকপ্রাপ্ত ইসলামউদ্দিন পালাকারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাংবাদিকতা ক্ষেত্রে এবছর 21শে পদক পাচ্ছেন শফিক রেহমান। শফিক রেহমান 1950 সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব বাংলা প্রদেশে স্পোর্টস রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি 1957 সাল থেকে লন্ডনে বিবিসির বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে প্রায় 35 বছর কাজ করেছেন। 1971 সালের জুন মাসে তিনি লন্ডনে চলে যান এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ শুরু করেন। 1984 সালে তিনি সাপ্তাহিক জায়জা দিন পত্রিকা প্রতিষ্ঠা করেন, যা স্বৈরতন্ত্র বিরোধী ভূমিকার কারণে প্রবল জনপ্রিয় হয় এবং সাবেক স্বৈর শাসক জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে দুবার নিষিদ্ধ হয়। সাপ্তাহিক জায়জা দিনকে 2006 সালে একটি জাতীয় দৈনিকে পরিণত করেন তিনি। 1993 সালে দেশের 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালনের সূচনা করেন। শফিক রেহমান জায়জা দিন ম্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকতা এক নতুন বাঁকের জন্ম দেন। সাংবাদিকতায় নতুন যুগের সূচনার স্বীকৃতি হিসেবে শফিক রেহমানকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। তাকে তার পদক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষাক্ষেত্রে এবছর 21শে পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আলম মজুমদার। অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের পথ চলা শুরু যুক্তরাষ্ট্রে হাই স্কুল জীবন থেকে। সেখানে তিনি ওয়েস্টিংহাউস সায়েন্স ট্যালেন্ট সার্চের জাতীয় ফাইনালিস্ট 40 জন তরুণ বিজ্ঞানীর মধ্যে একজন। ইন্টারন্যাশনাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফেয়ারের পুরস্কার প্রাপ্ত এবং ন্যাশনাল বাইসেন্টেনিয়ালস রাইটিং প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম হয়ে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। 2006 সাল থেকে সম্পূর্ণ অবৈতনিকভাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড দলের টিম লিডার ও হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2014 সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন এবং 2020 সালে স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্স প্রতিষ্ঠা করেন। বিশ্বমানের একাডেমিক জীবন ছেড়ে দেশে ফিরে 2 দশক ধরে গণিত শিক্ষা ও গবেষণা আন্দোলনের নেতৃত্ব দেওয়া অধ্যাপক মাহবুবুল আলম মজুমদারের এই সচেতন প্রত্যাবর্তন দেশের গণিত চর্চা, শিক্ষা ও মৌলিক গবেষণায় অনন্য অবদান রেখেছে এবং এর স্বীকৃতি স্বরূপ তাকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। তাকে তার পদক গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি।
দর্শক 21শে পদক 2026 প্রদান অনুষ্ঠান চলছিল, আমরা যুক্ত ছিলাম সেখানে। দর্শক, সংবাদে কিছুক্ষণ আগেই যেমন জানাচ্ছিলাম যে কক্সবাজারে নবনির্মিত একটি এলপিজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে এখন, কিন্তু এলাকার লোকজন এখন আতঙ্কের মধ্যেই রয়েছে। সেখানকার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক হায়দার। তারেক, আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস কি বলছে, আর এখন সেখানকার পরিস্থিতি একটু জানাবেন আমাদেরকে, আহতদের শারীরিক অবস্থার তথ্যও জানবো। এখন ঠিক বেলা 4টার কাছাকাছি গতকাল সন্ধ্যা 6টা বাজে আগুন লেগেছে এবং তা নির্বাচন করতে সময় লেগেছে প্রায় রাত 1টা পর্যন্ত। ঠিক রাত 1টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আশপাশে এখনো আতঙ্ক কাটেনি। আপনি যেটা বলছিলেন, আমরা ঠিক কক্সবাজারের কলাপুরের প্রায় 300 বছরের কাছে কক্সবাজার এলপিজি গ্যাস স্টেশন, এখানে মূলত গতকালে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। অনেকে বলছেন যে পাশে একটি সিগারেটের আগুন থেকে মূলত আগুনের সূত্রপাত। সেই আগুন একেবারে এখানে যে তাণ্ডব চালিয়েছে বলা যায় যে পাশের গ্যারেজের পাশে বাইর একটি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, পাশাপাশি গ্যাস পাম্পের পাশেই বসত করেছে। এবং এই ঘটনায় গতকাল সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 9 জন দগ্ধ হয়েছে। সেই তথ্য দেখিয়েছি, সেই খবরাখবর দিয়েছি। তবে এখনো পর্যন্ত কক্সবাজারের যারা প্রশাসন রয়েছে, পুলিশের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কর্মীরা এখনো পর্যন্ত এখানে আছে। তবে আশপাশের এলাকার যারা বসতি আছেন, স্থানীয়রা আছেন, তারা কিছুটা আতঙ্কে আছেন, যেহেতু এখনো সেখানে কিছুটা গ্যাস রয়েছে, অর্থাৎ গ্যাস পাম্পের সেই মজুত করা গেছে। লাবণী, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কক্সবাজারের কলাতলিতে গ্যাস পাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে, এই বিষয়ে সেখানকার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, 21শে পদক প্রদান 2026 অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংস্কৃতি, শিল্পকলার বিভিন্ন শাখায় অবদান রেখে নিজ গুণে সমাদৃত হয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই এই কৃতিমানদের জানাই আন্তরিক অভিনন্দন। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সুধীবৃন্দ, এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। শুরুতেই 3টি বিষয় পুরস্কার প্রদানের মাধ্যমে 1976 সালে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার 21শে পদকের যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরও শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই
সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সম্মানিত সুধীবৃন্দ, দিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী গুণী কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে 21শে পদকে ভূষিত করেছি। জ্ঞানী গুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। প্রিয় সুধীবৃন্দ, 21 আমাদের অবিনাশী চেতনা, সহাধিকার অর্জনের বীজ মন্ত্র। এবার আমরা ভাষা আন্দোলনের 74 বছর অতিক্রম করে 75 বছরে পদার্পণ করছি। অমর 21-এর ভাষা শহীদদের স্মরণে প্রবর্তিত আজকের 21শে পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা সংগ্রামীদের। আল্লাহ তাদের মৃত্যুকে শহীদি মৃত্যু হিসাবে কবুল করুন। আজ যারা 21শে পদকে ভূষিত হলেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের সৃজন মুখর জীবন আরো দীর্ঘ হোক, কল্যাণময় হোক, আল্লাহর দরবারে সেই প্রার্থনা করছি। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন গর্বিত দিনের প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, 21শে পদক প্রদান 2026 অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যুক্ত ছিলাম সেখানে। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।